সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। দুপুর 2:45 আমরা তো হাজির হয়ে গিয়েছি। আপনারা সবাই প্রস্তুত আছেন নিশ্চয়ই, কারণ আজকের বিষয়টিও কিন্তু একেবারে এই সময় দাঁড়িয়ে থেকে সকলেরই বোধহয় একটু জানার ইচ্ছে। কারণ আমাদের তো কল্পতরু অনুষ্ঠান মানেই আপনাদের সকলের সে জানার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে সাজানো হয়। তাই তো শ্রী সুব্রত চক্রবর্তী, যাকে আপনারা ইতিমধ্যেই ভীষণভাবে চেনেন, ভীষণভাবে জানেন, যাকে ভরসা করেন, যাকে বিশ্বাস করেন বলেই জ্যোতিষ মহাগৌরব সম্মান, জ্যোতিষ রত্ন সম্মান, জাতীয় স্তরে তিনি যথেষ্ট পরিচিত নাম এবং জাতীয় পুরস্কারে সম্মানিত। আমরা জানি শ্রী সুব্রত চক্রবর্তী মানেই আমাদের কাছে একেবারে অন্যরকমভাবে যেন বেশ কিছুটা ভরসার জায়গা, বেশ কিছুটা ভালো লাগার জায়গা। তাই তো কল্পতরু অনুষ্ঠান নিয়ে আজও আমরা সমানভাবে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা জানেন কল্পতরু অনুষ্ঠান যেহেতু একেবারে আপনাদের নিজেদের অনুষ্ঠান, তাই শ্রী সুব্রত চক্রবর্তী সবসময় করে এমনভাবে কল্পতরু অনুষ্ঠানটি আপনাদের সকলের সামনে প্রেজেন্ট করেন যাতে এই ছোট্ট একটু সময়, আমরা চাই সময়টা একটু যদি বাড়ানো যায়, কিন্তু সবটাই তো নির্ভর করে চ্যানেলের বিভিন্ন অন্যান্য অনুষ্ঠান থাকে সবটা নিয়েই। তবে এই ছোট্ট একটু সময়ের মধ্যেই আপনাদের যেভাবে ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি এই কল্পতরু অনুষ্ঠানটি ঘিরে, তাতে বলবো যে আপনারা সকলে এইভাবে আমাদের সাথে থাকুন। আশা করব আগামী দিনেও আপনাদের এইভাবেই বোধহয় কিছুটা ভালো লাগায় আমরা আরও কিছুটা সাজিয়ে দিতে পারবো। আপনারা জানেন কল্পতরু অনুষ্ঠান মানে আপনাদের সারা সপ্তাহে যে ধরনের ফোন কলস আসে আমাদের কাছে, তার মধ্যে থেকে যে বিষয়টি সব থেকে বেশি আলোচিত হয়, যে বিষয়টি সম্পর্কে আপনারা সব থেকে বেশি জানার আগ্রহ বা ইচ্ছা রাখেন, তাকে প্রাধান্য দিয়েই কল্পতরু অনুষ্ঠানটিকে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করি। আর চ্যানেল ভিশন মানেই তো আপনাদের সকলের কাছে একেবারে পরিচিত এবং প্রাণের একটি চ্যানেল, যেখানে দাঁড়িয়ে থেকে কল্পতরু অনুষ্ঠান বিগত 4 বছরেরও বেশি সময় ধরে একেবারে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান হয়ে রয়েছে। আজকে বলবো শৈলেন্দ্র শর্মা, তার একমাত্র পুত্র অজিতেশ শর্মা, তিনি উত্তর দিনাজপুর থেকে ফোন করেছিলেন। তার বিষয়টি অবশ্যই আজকের বিষয় একেবারে সম্পৃক্ত, তাই তাকে আলোচনা করব। দেবাশিস হালদার ডায়মন্ড হারবার থেকে, তিনিও সেই বিষয়ে জানতে চেয়েছেন। মানস বড়ুয়া, তিনি কলকাতা শ্যামবাজার থেকে ফোন করে জানতে চেয়েছেন। সুনন্দা ভৌমিক, তিনি ভাটপাড়া থেকে জানতে চেয়েছেন। এবার বিষয়গুলো বলি। আজকের বিষয় লেখাপড়া সংক্রান্ত। লেখাপড়া, উচ্চশিক্ষা হচ্ছে, পড়াশোনা হচ্ছে। একটা সময় পরে দেখা গেল উচ্চশিক্ষিত হওয়ার পরেও সঠিকভাবে সেই শিক্ষাটি তার কাজে লাগলো না, অর্থাৎ তিনি চাকরি পেলেন না। আবার শৈলেন্দ্রবাবু যেটা বলেছেন, তার সন্তান ছোটবেলা থেকে অসম্ভব রকমের পড়াশোনায় মনোযোগী এবং পড়াশোনাকে ভালোবাসত, কিন্তু যত আস্তে আস্তে বড় হচ্ছে উত্তরোত্তর যেন তার পড়াশোনা থেকে আগ্রহটা কমে যাচ্ছে। এটা কেন? মানস বড়ুয়া, যিনি শ্যামবাজার থেকে, তিনি জানতে চেয়েছেন মাধ্যমিকে কি বিষয় নিয়ে, মানে কি করে আমরা বুঝবো যে মাধ্যমিকের পর তার কোন বিষয়টি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করলে তার ভবিষ্যতে আরো অনেক বেশি সাফল্য আসতে পারে। আর সুনন্দা ভৌমিক, তিনি বলেছেন জন্ম ছক থেকে কি সত্যি বোঝা সম্ভব হয় যে ছাত্রছাত্রীটি বড় হয়ে ঠিক কোন স্ট্রিমে পড়াশোনা করবেন, সায়েন্স, কমার্স আর আমাদের আর্টস। আমরা আসুন তাহলে আজকে আলোচনায় থাকি শ্রী সুব্রত চক্রবর্তী কল্পতরু অনুষ্ঠানে আজও আপনাদের সাথে। শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে সরাসরি চলে যাই, আসুন। নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন প্রত্যেক রোববার দিন দুপুর 2:45 চ্যানেল ভিশনে। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা বাড়িতে বসে দেখছেন। ঠিক আমার ক্যামেরার পেছনেই অনেক চ্যানেল ভিশন টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদেরকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই। চ্যানেল ভিশনের কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদা কোনো শুভেচ্ছা নেই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা, এবং আজকের বিষয়গুলো কি আবিরদা ঘোষণা করেছে, শিক্ষা নিয়ে আজকে আলোচনাটা থাকবে। কারণ আজকে যতগুলো প্রশ্ন এসছে আমি মনে করেছি যে অনেকটা শিক্ষা ওরিয়েন্টেড প্রশ্ন, তো সেইগুলোকে নিয়ে আজকে আলোচনা থাকবে। আমরা প্রথমে যিনি ছিলেন তার নামটা শুনে নিই একবার। শৈলেন্দ্র শর্মা, তার ছেলে অজিতেশ শর্মা। প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল হচ্ছে যে ছেলে ছোটবেলা থেকে অসম্ভব পড়ায় মনোযোগী ছিল, কিন্তু যত বড় হয়েছে উচ্চশিক্ষায় বাধার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। প্রথমত আমি ছেলেটির জন্মচার্টটা দেখেছি, অ্যানালাইজ করেছি, এবং সেই ভিত্তিতে আমি আমার কতগুলো অ্যানালাইসিস জায়গা আজকে আলোচনা করব। প্রথমত, অনেক বাচ্চাদের সঙ্গে বিষয়টা হয় যে ছোটবেলায় পড়াশোনায় খুব ভালো হয়, কিন্তু যত উচ্চশিক্ষা যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে গিয়ে প্রবলেম তৈরি হচ্ছে। আজকে শৈলেন্দ্রবাবুর যে ছেলে অজিতেশের ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করছে,
আমার মনে হয় এই প্রবলেমটা বহু মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে, বা বহু মানুষ যারা বিশেষ করে বাবা মারা দেখবেন অনেক সন্তানদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ফেস করছে, যে পড়াশোনায় ছোটবেলায় খুব ভালো ছিল কিন্তু দেখা যাচ্ছে এখন এই সময়ের ক্ষেত্রে পড়াশোনায় খুব খারাপ হচ্ছে। প্রথমত আমি এর আগেও একাধিকবার আলোচনা করেছি, আরও একবার বলে দিই, যে সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু স্টুডেন্টের একটা শিক্ষাক্ষেত্র নিয়ে আলোচনা করব, আমরা তার দুটো ভাব বিচার করব। D1 চার্টের ক্ষেত্রে চতুর্থ প্রতি বা চতুর্থ ভাব, আর তার সঙ্গে হচ্ছে পঞ্চম ভাব। এই চতুর্থ ভাব কারো ক্ষেত্রে যদি ভালো থাকে, অর্থাৎ আমাদের জন্মছকগতভাবে লগ্ন থেকে 4th হাউসটাকে যেরকম আমরা সুখ শান্তি সমৃদ্ধি আমাদের বাস্তুর জায়গা হিসেবে দেখি, ঠিক সেরকমই এই চতুর্থ ভাব থেকে আমাদের মাতৃভাব বিচার হয়ে থাকে। এই চতুর্থ ভাব থেকে কিন্তু আমাদের প্রাইমারি এডুকেশনটাকে বিচার হয়, অর্থাৎ প্রাথমিক জায়গায় দেখা গেল চতুর্থপতি খুব ভালো জায়গায় রয়েছে, চতুর্থপতিতে ভালো নক্ষত্রের কম্বিনেশন ঘটেছে, চতুর্থপতিতে দেখা গেল বুধ বা রবির কম্বিনেশন বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, বা চতুর্থে বৃহস্পতি রয়েছে, অর্থাৎ কেন্দ্রে বৃহস্পতি রয়েছে 4th হাউসে। হ্যাঁ, দেখা গেল সেখানে কিছুভাবে বুধ এবং শুক্রের একটা রাজযোগ তৈরি হয়েছে, যদি সেটা বিপরীত রাজযোগ না হয়, তাহলে সেই ছাত্রছাত্রীর ক্ষেত্রে কিন্তু প্রাইমারি সেকশন বা প্রাইমারি এডুকেশন খুব ভালো হয়। এটা দেখবেন অনেকের ক্ষেত্রে হয়েছে। কিন্তু এই প্রাইমারি এডুকেশনটা আমরা ধরছি কতটুকু না, একদম ছোট থেকে মোটামুটি মাধ্যমিক পর্যন্ত। আবার মাধ্যমিকের পরবর্তী জায়গাটা অর্থাৎ 11 থেকে যে হায়ার এডুকেশনটা চলবে, সেটাকে আমরা কিন্তু দেখবো পঞ্চম পতির আন্ডারে হয়ে যাবে সম্পূর্ণভাবে। এই যে অজিতেশের ক্ষেত্রেও কিন্তু পঞ্চম, অর্থাৎ ওর 4th হাউস যথেষ্ট ভালো ছিল, কিন্তু পঞ্চম পতি দেখা গেল ঠিক এই কম্বিনেশনটা পঞ্চম পতি যদি তার উল্টো হয়ে থাকে, আমরা অনেক সময় দেখেছি চৌদ্দপতি মধ্যম প্রকৃতির, পঞ্চম পতি মধ্যম প্রকৃতির, কিন্তু সে একটা অ্যাভারেজ ভালো পড়াশোনা করে একটা ভালো জায়গায় স্ট্যান্ড করে গেছে। কিন্তু কারো ক্ষেত্রে চতুর্থপতি খুব ভালো কিন্তু পঞ্চম পতি যদি খুব ডিস্টার্ব থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু হায়ার এডুকেশনে প্রবলেম আসে। এবার বিষয়টা হচ্ছে হায়ার এডুকেশন তো আমরা মোটামুটি 11 থেকে একদম টোটালি উচ্চশিক্ষা যতদিন তার কর্ম হচ্ছে সেই জায়গা পর্যন্ত বিচার করে থাকি। এবার এইগুলোকে অনেকগুলো সেগমেন্টে ভাগ করা হয়েছে, পঞ্চমপতির অনেকগুলো সেগমেন্ট ভাগ করা হয়েছে। তার জন্য আমরা যেটা করব কি, আমাদের এই সম্পূর্ণ চক্রমে আমাদের যে আরেকটা চার্ট হয় সেটাকে বলা হচ্ছে কালনাস চার্ট। এই কালনাস চার্টের ক্ষেত্রে দেখতে হয় যে তার মোটামুটি 11th 12 তারপর পরবর্তী ক্ষেত্রে কোন বিষয় নিয়ে পড়াশোনা করছে, কলেজ বা বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং কোনো কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কোনো বিষয় নিয়ে সে মাস্টার ডিগ্রি করছে বা পিএইচডি করছে। এই যে পুরো কালনাস চার্টটা আমাদের ভালো করে দেখা দরকার। এবং এই কালনাস চার্টের ক্ষেত্রে সব থেকে রুলিংটা হচ্ছে এই 11 থেকে, অর্থাৎ যখন সে পড়াশোনা করছে 11 থেকে তার উচ্চশিক্ষা পর্যন্ত কোন দশার আন্ডারে তার চলছে, অর্থাৎ দেখা গেল ওই সময়ের ক্ষেত্রে কোনো শুভ দশার মধ্যে তার চলছে হয়তো দেখা গেল, ঠিক আছে। এবার এই শুভ দশার সঙ্গে যদি বুধের একটা সহাবস্থান খুব ভালো হয়, কারণ বুধকে আমরা বলি বালব গ্রহ, তো বাল্ব গ্রহ, তো সেই বুধের সঙ্গে সেই দশার সহাবস্থানটা কি যদি দেখতে পাওয়া যায়, তার সঙ্গে বুধের সম্পর্কটা শত্রু না মিত্র না সম, এই শত্রু মিত্র সম অনুযায়ী তার কিন্তু কতগুলো জায়গা দেখা গেল যে একজন পড়াশোনা খুব ভালো, 4th হাউস খুব বেটার, পঞ্চমপতির জায়গাটা দেখা যাচ্ছে 11 12, কিন্তু মাঝপথে গিয়ে যখন চাকরি করতে যাবে সেই জায়গায় তার কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রবলেম তৈরি হয়ে গেছে। তাহলে সেই কালনাস চার্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার যে বর্তমানে মহাদশা যাচ্ছে, এই মহাদশার সঙ্গে বুধের কিছু সম্পর্কের ওই জায়গাটা প্রবলেম রয়েছে, বা অন্তর্দশাকালীন কোনো কিছু সমস্যা তৈরি হয়েছে, তখনই কিন্তু সেই সময়কালীন ক্ষেত্রে সেই ছেলেটির কোনো কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। এবার কি প্রবলেম ক্রিয়েট হতে পারে সেটা তার চার্ট দেখলে বোঝা যেতে পারে। যেমন এই অজিতেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এই কালনাস চার্টের ক্ষেত্রে বুধের সঙ্গে যে কম্বিনেশনটা ঘটেছে সেটা হচ্ছে চন্দ্রের। আমরা প্রত্যেকেই জানি বুধ চন্দ্রের মধ্যে একটা কিন্তু শত্রুতা বিষয় রয়েছে। এই চন্দ্রের অন্তর্দশা এখন পাস করছে, এবং সেই সঙ্গে ওর যেহেতু শনির মহাদশাতে জন্ম, শনির পর বর্তমানে এখন বুধের মহাদশা যাচ্ছে, এই বুধের মহাদশা তার সঙ্গে বুধের কম্বিনেশন এটা ভালো ছিল, কিন্তু তখন সেখানে অন্তর্দশায় চন্দ্র এসছে কালনাস চার্টে, এই চন্দ্র বুধ বুধ আবার চন্দ্র বুধের সঙ্গে এই যে শত্রুতার একটা বিনিময় তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনা প্রবলেম হয়। আশা করি কিছুটা বোঝাতে পেরেছি আপনাদের। তো বিষয়টা হচ্ছে আমাদের উচ্চশিক্ষা বা প্রাইমারি এডুকেশন দুটোর সেগমেন্টটা আলাদা, আমাদের দেখে নিতে হবে সেই অনুযায়ী তার চার্ট কি বলছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা সবসময়তে উচ্চশিক্ষার উপরে জোর দেব,
উচ্চশিক্ষার ক্ষেত্রে কালনাস যে চার্টটা রয়েছে, সেই কালনাস চার্টের ক্ষেত্রে বুধের সহাবস্থান আপনার জন্মছকে কিভাবে রয়েছে, বা তার কি মহাদশা চলছে, কি অন্তর্দশা যাচ্ছে, তার সঙ্গে বুধের কি সম্পর্ক, যদি সেটি ভালো হয়ে থাকে, সেই অনুযায়ী ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বা পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম, বা ছোটবেলায় ভালো ছিল কিন্তু বড় হয়ে প্রবলেম হচ্ছে, সেটা আপনি ভালো করে কালনাস চার্ট বা বুধের সহাবস্থানটাকে জন্মছকে দেখান, তাহলেই কিন্তু সেখান থেকে ভালো জায়গা বোঝা যায়। হ্যাঁ, ফোনে কোনো বন্ধু ফোনে আছেন? আছেন। নমস্কার, কে আছেন ফোনে? হ্যাঁ, আমি বেলুর থেকে বলছি। দাদা নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন। হুম। কে নাম? হ্যাঁ, মেয়ের সম্বন্ধে জানতে চাই। বেশ। মেয়ের নাম? পৌলমী দেবনাথ। পৌলমী দেবনাথ। আচ্ছা, ডেট অফ বার্থ? 6/12/2000। 6/12/2000। সময়, জন্ম সময়? দুপুর 1:40। দুপুর 1:40। দুপুর 1:40। জন্ম কি বেলুড়েই? হ্যাঁ, বেলুর। আচ্ছা। আচ্ছা, বুধবার ছিল। হ্যাঁ, বুধবার। মীন লগ্ন, মীন রাশি জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, জানা আছে। মীন লগ্ন, মীন রাশি। আচ্ছা, ওর নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। নক্ষত্রের অধিপতি হচ্ছেন শনি, দশমী শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল, এবং গণ হচ্ছে নরগণ। এগুলো জানতেন? হ্যাঁ, এটা জানতাম। হ্যাঁ। আচ্ছা, এখন কি জানতে চাইছেন ওর কেরিয়ার নিয়ে? হ্যাঁ, এখন না, ওর কেরিয়ার মানে একটু বিয়েটা নিয়ে জানতে চাই, ঠিক কবে বিয়েটা হবে। আচ্ছা, বিয়ে নিয়ে জানতে চাইছেন, বেশ প্রশ্নটা। ওকে, দেখুন, লগ্ন চন্দ্র যেহেতু এক, লগ্ন সাপেক্ষে 1 2 3 4 5 6 7, তো জন্মছকগতভাবে মাঙ্গলিক রয়েছে, ঠিক আছে। সপ্তমে যেহেতু মঙ্গল অবস্থান করছে, মঙ্গল সপ্তমে রয়েছে, মাঙ্গলিক রয়েছে। তবে হ্যাঁ, মাঙ্গলিক কাটানো হয়ে গেছে দাদা। আমি বলছি এক করে একটু বলে নিই, যেহেতু মাঙ্গলিকটা রয়েছে, এই মাঙ্গলিকের জন্য কিন্তু ওর বিবাহের কোনো কিছু সমস্যা হবে না। কিন্তু বিষয়টা হচ্ছে জন্মছকগতভাবে যদি আপনি খেয়াল করেন, সপ্তম, অষ্টম, নবম, দশম, এই দশমেতে কেতু অবস্থান করছে, একাদশে শুক্র শনির ঘরে, এবং শুক্রের সাথে ইন্দ্র আর বরুণ একত্রীকরণ হয়েছে। আবার ঠিক জন্মছকগতভাবে 1 2 3 4, 1 2 3 4 চতুর্থে রাহু অবস্থান করছে। ওর দেখবেন যে বিষয়টা তৈরি হবে না, বিয়ের যোগাযোগ কিন্তু আসবে, বিয়ের যোগাযোগ এসে কিন্তু সেখানে নষ্ট হবে বারবার। এই যে ফোর্থে রাহু এবং শুক্র যখন ইন্দ্র বরুণকে নিয়ে শনির ঘরে অবস্থান করছে, এটা ওর ক্ষেত্রে একটা প্রবলেম দেবে। সেকেন্ড একটা বিষয়, যেহেতু ওর 7.5 যাচ্ছে, ঠিক আছে, যেহেতু ওর রাশি এবং লগ্ন মিন, সেই অনুযায়ী কিন্তু 7.5 পাস করছে। এই 7.5-এর জন্য কিন্তু ওর বিয়েটা অনেকটা কিন্তু লেট হবে। বুঝতে পেরেছেন? যে আপনি সঠিক পাত্র খোঁজার চেষ্টা করবেন, কোথাও গিয়ে যেন একটা বাধা বিপত্তি তৈরি হবে, এবং দেখবেন মনোমতো পাত্র হবে না। দেখে শুনে হবে নাকি অ্যারেঞ্জমেন্ট নাকি লাভ ম্যারেজ? ওর দেখে শুনেই বিবাহ হবে। আচ্ছা, মানে কবে নাগাদ হবে কিছু বলা যাবে? আপনারা তো চেষ্টা করছেন অলরেডি, কিন্তু তো প্রবলেম হচ্ছে। এটাকে আপনাকে যেটা করতে হবে, আমি আপনাকে একটুখানি ডিটেলসে যদি বলতে চাই, ওর কিন্তু বিয়ের দশা এখনো চলছে না, বুঝতে পেরেছেন তো? কারণ যেহেতু একদম অল্প বয়স, তবে আপনারা এখন থেকে বিবাহ দিচ্ছেন। তবে আমি এটুকু বলতে পারি, জৈমিনী লগ্নকুণ্ডলী বা স্ফুট অনুযায়ী ওর বিয়ের দশা কিন্তু 2028-এর ফেব্রুয়ারির পর থেকে, বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। 2028-এর ফেব্রুয়ারি মাসের পর থেকে ওর বিয়ের দশা কিন্তু স্টার্ট হবে। কারণ আপনি যদি জৈমিনী লগ্ন স্ফুটটা একটুখানি দেখেন, সেখানে দেক্কান পরিবৃত্ত আর দেক্কান সোমনাথ যে রয়েছে, সেই অনুযায়ী মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে, তার যে স্টার লর্ড থার্ড লর্ড, সেখানে যেহেতু রাহুর একটা অবস্থান 4th হাউসে, আর শনির ঘরে শুক্রের অবস্থান, এটা কিন্তু ওর বিয়েটা লেট দিচ্ছে। আর সেকেন্ডলি যদি হয় 2028-এর ফেব্রুয়ারির পর থেকে, কারণ দশা অন্তর্দশা পারমিট করবে না। আর আপনারা ওর জন্য কিন্তু বিয়ের জন্য এখন থেকে চেষ্টা করছেন, কিন্তু দেখা যাবে কি সেই জায়গাতেও কিন্তু সাকসেস হচ্ছে না। আপনারা একটা কাজ করুন, ওকে এই মুহূর্তে ওর কেরিয়ারটার উপর একটুখানি জোর দিন, এবং এখন থেকে দেখাশোনা করুন, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, মোটামুটি কথাবার্তা বলে রাখতে পারেন, কিন্তু ওর বিয়ের যোগ বা বিয়ের দেখাশোনা বা যাই করুন না কেন, এই সময় ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ সেটা হচ্ছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। না, একদম। তো যদি পারেন এখন থেকে একটুখানি ট্রাই করুন, আর চেষ্টা করুন, এই যে 4th-এ রাহু রয়েছে, অর্থাৎ চতুর্থভাবে রাহু বা শুক্র ইন্দ্র বরুণ এক ঘরে অবস্থান করছে, শনির ঘরে 7.5 যাচ্ছে। হ্যাঁ, মাঙ্গলিকটা আপনি বলছেন ঠিকঠাক করেছেন, মঙ্গলিকের প্রতিকার করিয়েছেন, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু 4th-এ রাহু কিন্তু বিবাহ অনেক লেট দেয়। এবং আমি আপনাকে অন স্পট একটু বলে রাখছি, মানে আপনি সেটা মানবেন কিংবা জানি না, বা এর হবেন কিনা, ওর কিন্তু কারোর সঙ্গে প্রেমজ সম্পর্ক ছিল, সেটা কিছুভাবে কিন্তু সমস্যা তৈরি হয়েছে, এবং এখন চাইছে বিয়ে টিয়ে করবো না, কিন্তু আপনারা বাড়ি থেকে একটা দেখাশোনার ব্যবস্থা করছেন। কিন্তু যদি হয়,
প্রথম যে সম্পর্কটা ছিল সেটা হয়তো কিছুভাবে নষ্ট হয়েছে, কিন্তু আমি এটুকু বলতে পারি প্রেমজ বিবাহ হবে না, এবং পরবর্তী ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ করেই কিন্তু বিয়ে হবে। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা শুনছিলাম, আমার একটা প্রশ্ন আছে, সেটা বল। হলো যে আমরা প্রথমেই অজিতেশ সম্পর্কে শুনছিলাম যে উচ্চশিক্ষায় বাধা। হুম। মোটামুটি আমাদের যারা বন্ধু রয়েছেন, যারা টেলিভিশন পর্দার সামনে রয়েছেন বা যারা দেখবেন অনুষ্ঠানটা, তারা একটা সার্বিকভাবে একটা ধারণা করতে পেরেছেন যে উচ্চশিক্ষা ক্ষেত্রে এই যে অমনোযোগী হয়ে যাওয়ার কারণ। এবার আপনি বলুন, এখানে আমাদের কিছু প্রশ্ন আছে, সেটা হলো যে সে বুঝবে কি করে যে মাধ্যমিকের পর কোন সাবজেক্ট নিয়ে পড়বে। প্রথমত এই প্রশ্নটি মানুষ বড়ুয়া রেখেছেন, এবং দেবাশিস বাবু যেটা বলতে চেয়েছেন সেটা হলো বিটেক উচ্চশিক্ষা করেছেন কিন্তু চাকরি পাননি। একদম। প্রথমেই বলি যে এই দুটো প্রশ্ন, বিটেক করেছে চাকরি পায়নি, আর একটা প্রশ্ন ছিল কি আরেকটা হচ্ছে মাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে কোন পড়বে বিষয় নিয়ে বা পড়লে ভালো জন্মছক হয়। থেকে বোঝা একদম। যায় কিনা। এই যে দুটো প্রশ্ন আমি এক এক করে উত্তর দিয়ে দিই। প্রথমে হচ্ছে আমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করব, বা সেটা কি আমার জন্মছক দেখলে বোঝা যায় কোন বিষয় নিয়ে কেন্দ্রিক এগোনো ভালো হয়। দেখুন, প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য এবং তার একটা ক্যারেক্টার নিয়ে জন্মগ্রহণ করে, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু সুপ্ত প্রতিভা রয়েছে। আমরা প্রত্যেকেই পড়াশোনা করি, কিন্তু আমরা কখনোই একজন বাচ্চার কি হতে চাইছে বা সে তার জন্মগ্রহণ কি জন্য, আমরা যদি সেটাকেই বিশ্লেষণ করি যে তার জন্মগ্রহণ কি জন্য, আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু কর্মের পরিচয়, অর্থাৎ মানুষের কর্মটাই ধর্ম এবং কর্মই মানুষের একমাত্র পরিচয় বহন করে। ঠিক সেরকমই প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু ক্যারেক্টার থাকে বা সুপ্ত প্রতিভা থাকে, সেইগুলোকে কিন্তু আমরা কোনো সময় অনেক বাবা মারা চাপা দিয়ে দিই পড়াশোনার জন্য। হয়তো দেখা গেল একটা ছেলেটি ভালো খুব অঙ্কন করে, কিন্তু আমরা ছেলেটার অঙ্কনটাকে অত জোর দিচ্ছি না, পড়াশোনায় এতটা প্রেশার না। অনেক মা বাবারা এসে বলে, জানেন তো ছেলেটা ভালো ড্রয়িং করতো, আমি না ড্রয়িংয়ে যেতে পারছি না, দিতে পারছি না, কারণ পড়াশোনায় এতটা প্রেশার। কিন্তু দেখা গেল সেই ছেলেটির শুক্রটা এত ভালো ছিল, সে হয়তো ওই বিষয়টাকে নিয়ে যদি এগোতে পারতো, তাহলে হয়তো সে অঙ্কন থেকে একটা ভালো জায়গা পেত। অর্থাৎ প্রত্যেকটা মানুষের সে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে সেটা তার জন্ম ছক দেখলে বোঝা যায়। কারো জন্ম ছকে যদি রবি বুধের কম্বিনেশন ভালো থাকে, তাহলে সে আর্টস ওরিয়েন্টেড বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে। কারো জন্মছকে যদি বৃহস্পতি শনি খুব ভালো অবস্থাতে থাকে, সেখানে যদি কেতুর কম্বিনেশন থাকে, তাহলে তার সায়েন্সের চার্ট, এই প্রশ্নটা অনেকে করেছিলেন, যে লাস্টের যে প্রশ্ন তাকে আমি বলে দিলাম যে বৃহস্পতি শনি এবং কেতুর কম্বিনেশন যখন হয়ে যায়, সেই ছেলেটি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারে। এরকম ভাবে আমরা কিন্তু তার সেগমেন্টকে ভাগ করি। এবার সায়েন্সে তো অনেকগুলো ভাগ রয়েছে, যে বিটেক করবে না এমটেক করবে নাকি পলিটেকনিক করবে, কোন বিষয় নিয়ে এগোবে, বা সেখান থেকে সে যদি বিসিএ বা এমবিএ বা বিবিএ পড়াশোনা করে, সেখান থেকে কোন বিষয়টা করলে ভালো হতে পারে। বা যদি আমি কোনো কিছু নিয়ে এমবিএ করি, এমবিএটা আমি কি নিয়ে করব, আমি হিউম্যান রিসোর্স নিয়ে করব নাকি মার্কেটিং নিয়ে করব, এই যে বিষয়গুলো প্রশ্নগুলো একাধিক চলে আসে। প্রত্যেকটা জায়গার কিন্তু অ্যানালাইসিস রয়েছে, প্রত্যেকটা জায়গাকে আমরা ধরে ধরে বিচার করতে পারি। এই যে ফিফথ হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কালনাস চার্ট যেটা আমি বলেছিলাম প্রথমে, এই ফিফথ হাউসের ক্ষেত্রে কম্বিনেশনগুলোকে ভালো করে দেখা দরকার। তার কম্বিনেশন অর্থাৎ বুধের সঙ্গে লগ্নের কি সম্পর্ক রয়েছে, অর্থাৎ বুধ লগ্নের যখন কম্বিনেশন হবে, দেখা গেল সেই ছেলেটি তার রবি বুধের কম্বিনেশন খুব ভালো, তাহলে স্যার আর্টস ওরিয়েন্টেড বা কোনো কিছু বিষয় অনার্স গ্র্যাজুয়েশন করেছে, পরবর্তী ক্ষেত্রে রিসার্চমূলক কোনো টিচার প্রফেশন করতে পারে, সেটা তার কালনাস চার্ট বলে দেবে। তার লগ্নের সঙ্গে বুধের সম্পর্ক যদি হয়, কারো যদি দেখতে পাওয়া যায় বুধের সঙ্গে চতুর্থের সম্পর্ক হয়েছে এবং সেখানে বৃহস্পতি শনি কেতুর একটা কম্বিনেশন তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ছেলেটি পার্টিকুলার ভাবে সায়েন্স ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনা করবে। এবার সায়েন্সের কোন বিষয় নিয়ে এগোতে পারে, দেখতে হবে তার শুক্রের পজিশন কোন হাউসে রয়েছে। সে কি মোটামুটি সিভিল নিয়ে পড়াশোনা করতে পারে, সে কি ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করতে পারে, মানে কোন বিষয়টা সেটা তার শুক্রের কম্বিনেশন বলে দেবে। অর্থাৎ প্রত্যেকটা সেগমেন্টকে আমরা আলাদাভাবে ভাগ করতে পারি। আর একটা প্রশ্ন ছিল যে বিটেক কমপ্লিট করে বসে রয়েছে কিন্তু সে চাকরি পাচ্ছে না। দেখুন, আমরা পঞ্চমপতির ওরিয়েন্টেড, অর্থাৎ পঞ্চমের পঞ্চম হচ্ছে আমাদের 10th হাউস, দশম ভাব, কর্মের জায়গা। তাহলে এই কর্মকেন্দ্রিক ব্যাপারে, কর্ম থেকে আমাদের যেরকম দশম হাউস থেকে পিতৃভাব বিচার হয়, দশম হাউস থেকে আমাদের কর্ম বিচার হয়, এবং তার সফলতার জায়গা হচ্ছে একাদশ ভাব, এবং 9th হাউস হচ্ছে তার ভাগ্যের জায়গা। তার দশমপতি কিভাবে রয়েছে, দশমপতির রুলিং প্ল্যানেট কি যাচ্ছে, বা জন্মছকে নবাংশ চার্টে যদি দেখতে পাওয়া যায়, তার পঞ্চম নবম লগ্নপতির সঙ্গে দশমের একটা কম্বিনেশন তৈরি হয় এবং সেখানে একাদশপতি তার খুব ভালো হয়ে থাকে, তাহলে সেই ছেলেটি পড়াশোনা কমপ্লিট করার পর ভালো কেরিয়ার পেতে পারে। কিন্তু কারো জন্মছকে যদি দেখতে পাওয়া যায় D9 চার্ট অর্থাৎ নবাংশ চার্টে তার নবমপতি লগ্নপতির সঙ্গে কম্বিনেশন ঘটেছে, সেখানে দশমপতি সংযোগ তৈরি হয়েছে, কিন্তু একাদশপতি মেলিপিক বা একাদশপতি খারাপ রয়েছে, সেখানে 6, 8, 12-র মধ্যে একাদশের সংযুক্তিকরণ হয়েছে, তাই ছেলেটি যতই ভালো পড়াশোনা হোক
সেই ছেলেটির কিন্তু কেরিয়ার করতে গিয়ে প্রবলেম হবে, যেটা ওই বিটেক নামটা কি ছিল, দেবাশিস হালদার। দেবাশিস হালদার। তো ওর ক্ষেত্রে গিয়ে যে প্রবলেমটা তৈরি হচ্ছে যে বিটেক কমপ্লিট করার পর আলটিমেটলি চাকরি হচ্ছে না। অর্থাৎ দেখতে হবে যে সেই হাউস অনুযায়ী তার দশম পতির সঙ্গে একাদশ পতির কি সম্পর্ক রয়েছে, দশম পতির সঙ্গে 6, 8, 12 কোনো কম্বিনেশন রয়েছে কিনা, বা দ্বাদশের কোনো সংযুক্তকরণ রয়েছে কিনা। তাহলে কিন্তু সেই অনুযায়ী তার কেরিয়ারটা তৈরি হতে পারে। ঠিক আছে, তো পুরোটাই হচ্ছে আমাদের বিচার্যের ওপর। হ্যাঁ, কোনো কোনো ফোনে হ্যাঁ, তো সময় খুবই কম। কে বলছেন? নমস্কার। নমস্কার, নমস্কার, মানিকতলা থেকে। মানিকতলা থেকে, নাম বলুন। মানিকতলা থেকে দীপক দি, 24/7/1977। 24/7। 24শে জানুয়ারি 1977। আচ্ছা আচ্ছা আচ্ছা। সময়, জন্ম সময়? কলকাতা। জন্ম সময়? 4টে, বিকেল 4টে, কলকাতায়। 24শে জানুয়ারি 1977। আচ্ছা, সকাল সময়টা আগে বলো। বিকেল 4টে। সময় ওনার বিকেল 4টে। বিকেল 4টে, ওকে। হ্যাঁ, হ্যাঁ, জন্মস্থান কলকাতা। কলকাতা। হ্যাঁ, কলকাতা। কি জানতে চাইছেন বলুন। তো একটা প্রপার্টির সমস্যা হচ্ছে, প্রমোটারের সঙ্গে প্রপার্টিটা পাবো কিনা আটকে আছে। আচ্ছা। ওই জন্য বেশ, আচ্ছা, সোমবার ছিল কি জন্মবারটা আপনার? সোমবার ছিল। মিথুন লগ্ন, মীন রাশি। আচ্ছা, আপনি বলছেন যে প্রপার্টিটা একটু প্রমোটিং নিয়ে প্রবলেম হচ্ছে, সেই প্রপার্টিটা পাবেন কিনা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রপার্টিটা কি এরকম কাজ হচ্ছে যে প্রমোটারকে দিয়ে রেখেছেন, সেখান থেকে কোনো প্রবলেম তৈরি হচ্ছে? প্রমোটার এটা দেখাচ্ছে, এখন দাম উল্টো পাল্টা চাইছে। ওকে, দেখুন টাকা পয়সা নিয়ে সমস্যা। দেখুন আমরা যখন যে কোনো প্রপার্টি নিয়ে দেখি তখন আমরা সাধারণত দ্বিতীয় ভাব, চতুর্থ ভাবকে দেখব, নবম পতিকে দেবো, একাদশ পতি। আপনার ক্ষেত্রে লগ্নপতি, দ্বিতীয় পতি খুব ভালো, কিন্তু এই চতুর্থ পতির সঙ্গে একটা অষ্টমের কম্বিনেশন রয়েছে। এই অষ্টমের কম্বিনেশন থাকার জন্য দেখা যাচ্ছে কি, আপনি এই প্রপার্টি বিষয়ে বর্তমানে আপনি যদি কারোর সঙ্গে কোনো কিছু ডিল করে থাকেন, সেই বিষয়ে কোনো কিছু একটা সমস্যায় পড়তে পারেন, যেটা ইন্ডিকেশন রয়েছে। বুঝতে পেরেছেন? এবং এই পর্যায়টা আইনি পর্যায় পর্যন্ত যেতে পারে। তবে আপনাকে আমি এটুকু আশ্বাস দিতে পারি, যেহেতু আপনার 4th হাউসে বৃহস্পতি রয়েছেন, অর্থাৎ গুরু বৃহস্পতির দৃষ্টি বা এক্সপেক্ট রয়েছে, ঠিক আছে, এই বৃহস্পতির সংযুক্তিকরণ আপনাকে এই সমস্যা থেকে খুব চটজলদি বের করে নিয়ে আসবে। আপনি ভাবনা চিন্তা করবেন না, একটু আইনি জটিলতা আসতে পারে বা এটা নিয়ে একটুখানি সমস্যা যেতে পারে, তবে আপনাকে আমি একটুকু বলতে পারি যে আপনি এই সমস্যা থেকে 6 থেকে 8 মাসের মধ্যে বেরিয়ে আসবেন। ঠিক আছে, চিন্তা করার কিচ্ছু নেই। ওকে, ভালো থাকবেন। দীপক বাবুর কথা শুনে বলি, সোমবার দিন শ্যামবাজার, রবি এবং মঙ্গলবার দিন গড়িয়া, মাসে 2 বুধবার বর্ধমান, দুর্গাপুর, এগরা, বালিচক। আপনারা জানেন তা বলি, বৃহস্পতিবার দিন নৈহাটি, ব্যারাকপুর, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, শনিবার দিন হাওড়া, বালি, নর্থ বেঙ্গলে আপনারা 8 থেকে 14, রত্নভান্ডার জুয়েলার্স, সেবক মোড়, হিলকার্ট রোড। আর 15 থেকে 21 তারিখ আপনার রত্নভান্ডার জুয়েলার্সেই পাবেন, তবে সেটা শিলিগুড়ি সিটি সেন্টারে পাবেন। সুব্রত ভাই, আমি শেষ মুহূর্তে যেতে যেতে যতটুকুনি বাকি রইল একদম লাস্ট প্রশ্নটা যেটা ছিল একটু বলে দিয়ে যাই, সেটা হচ্ছে যে অনেকে বলছেন যে লাস্ট প্রশ্নটা কি ছিল দাদা? কোনো ছাত্রছাত্রী কি করে বুঝতে পারবেন যে সে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে? একদম, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে। এটাও দেখুন, যে আমি প্রথমে যেটা বললাম যে রবি বুধের কম্বিনেশন মানেই তার হচ্ছে আর্টস ওরিয়েন্টেড, যেখানে শনি বৃহস্পতি কেতুর কম্বিনেশন সায়েন্স ওরিয়েন্টেড। ঠিক আছে, কারো শুক্র ভালো, এই যে বললাম অনেকের শুক্র খুব ভালো, তার মধ্যে একটা শুক্রে যদি প্রতিভা থাকে, ভালো গান করতে পারে, ভালো ড্রয়িং করতে পারে, সেইগুলোকে তাকে কিন্তু প্রতিভাবান করে দেওয়া দরকার। তবে কোন বিষয় নিয়ে সে এগোতে চাইছে, প্রত্যেকটা কিন্তু তার ওই কালনাস চার্টকে ভালো করে কিন্তু বিচার বিশ্লেষণকে করাটা অত্যন্ত দরকার। এবং মাধ্যমিকের আগে যদি কোনো বাবা মা এই বিষয়টাকে নিয়ে একটু অ্যানালাইজ করতে পারেন কোন অ্যাস্ট্রোলজারের সঙ্গে, যে আপনি আমাকে এটা বলে দিন যে আমার ছাত্রের বা আমার সন্তানের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে গিয়ে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে তার কেরিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট হবে এবং সেই কেরিয়ারটা ভালো হতে পারে। কারণ প্রথমেই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, জন্মছক অনুযায়ী কারো জন্মছকে যদি একাদশপতির সঙ্গে রবি বুধের কম্বিনেশন হয়, তাহলে কিন্তু তার সেই বিষয় কেন্দ্রিক পড়াশোনা করলে সে কিন্তু কেরিয়ারকে ভালো করতে পারে। আমি অনেক অংশেই দেখেছি, আমাদের প্রায় 80% মানুষের ক্ষেত্রে কিন্তু এই জন্মছকে বা কি পড়াশোনা করলে ভালো হয় তারা মেনে চলে, কিন্তু বাকি 20% মানুষের মধ্যে কিন্তু কোনো কিছু বিষয় নিয়ে একটা জোরপূর্বক দিয়ে দিলাম বা এটা পাচ্ছি না, এটা আমি পড়ে নিলাম, ঠিক আছে, আলটিমেটলি তারা গিয়ে কিন্তু এই সমস্যাটা কিন্তু ফেস করেন। তো আমি বলবো অবশ্যই আপনি যখন একটা ভালো টিচার রাখছেন, আপনি একটা ভালো স্কুলে পড়াচ্ছেন, তার পিছনে আপনি তার একটা ব্যয় করছেন প্রচন্ড পরিমাণে, আপনি সামান্য হলেও ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে
একজন প্রকৃত মা বাবা হিসাবে একজন ছাত্রকে ভালো করে গাইডলাইন করুন যে কোন বিষয় কেন্দ্রিক নিয়ে পড়াশোনা করলে তার কেরিয়ারটা ভালো হতে পারে। তাহলে কিন্তু দেখবেন আপনাদের চিন্তাও থাকবে না এবং ছেলেটি পড়াশোনা কমপ্লিট করার পর একটা ভালো জায়গায় কেরিয়ার তৈরি করতে পারবে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী এপিসোডে নিশ্চয়ই এমনই সুন্দর আলোচনা নিয়ে চলে আসবো। এবং যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাব, যারা মনে করছেন চ্যানেল ভিশনে অনুষ্ঠানগুলোকে শুনতে চান, অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ যেমন মেল করছেন করতে পারেন, এবং যদি কোনো প্রকৃত সমস্যা থেকে থাকে অবশ্যই সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।